এক্সট্রা টপ আর এক্সট্রা বটম বিমের মধ্যে ঠিক কেন দেওয়া হয়, কোথায় দেওয়া হয় এবং সেইগুলোকে আমরা কিভাবে চিনব, এই নিয়েই আজকের ভিডিওয়ে কিন্তু আমি আলোচনা করব। এই টপিকগুলো এমনই জিনিস যেটা কিন্তু তোমাদের কলেজে একদমই শেখানো হয় না, এমনকি বাস্তবিক জীবনেও কিন্তু খুব ভালোভাবে কেউ শিখিয়ে দেয় না। তোমাদের কিন্তু ধাক্কা খেয়ে 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 শিখতে হয় এইটা। এবং তার থেকেও বড় ব্যাপার, এই জিনিসটা কিন্তু দুজন ব্যক্তির ক্ষেত্রে খুব কাজে লাগতে চলেছে। সেটা হলো যারা কিন্তু সাইটে কাজ করো ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ তার উপরে সাইটে সমস্ত রকম দায়িত্ব থাকে। বিশেষ করে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চলেছে অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চলেছে তারা, এবং সেকেন্ডলি যারা কিন্তু ভবিষ্যতে কনসালটেন্ট হিসাবে কাজ করার স্বপ্ন দেখো বা অলরেডি করছো কনসালটেন্ট হিসাবে কাজ। এই এক্সট্রা টপ আর এক্সট্রা বটমের সম্পর্কে সমস্ত রকম ধোঁয়াশা যা কিছু তোমাদের ব্রেনের মধ্যে আছে সব আজকে আমি দূর করে দেবো। তবে একটা কথা বলে রাখা ভালো, আজকের ভিডিওটা যেহেতু হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাই এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখা অত্যন্ত জরুরি। না হলে যেটা হবে সেটা হলো তোমরা অর্ধেকটা জানবে বা স্কিপ করে করে দেখলে এমন মনে হবে ইনফরমেশানটা যে তোমরা ভুল কিছু শিখে যাবে। আমি চাই না এই জিনিসটা হোক। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা এখন ভিডিওটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে পরে আবার কখনো ফিরে চলে এসে ভিডিওটাকে দেখে নিও পুরোটা যখন হাতে সময় থাকবে। আজকের এই ভিডিওটা আমি মূলত দেখাবো হলো একটা 3D প্রেজেন্টেশনের মাধ্যমে এবং কিছু অ্যানালিটিক্যাল সফটওয়্যারের মাধ্যমে, বাকিটা হলো আমার বোঝানো স্কিল। চলো শুরু করা যাক। আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী, তোমরা দেখছো বাস্তুকার দি বং ইঞ্জিনিয়ার, তোমাদের ইউটিউব চ্যানেল। শুরু করা যাক তাহলে আজকের প্রেজেন্টেশন এক্সট্রা টপ অ্যান্ড এক্সট্রা বটমের ওপরে। আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী। চলো শুরু করি কোনো ফালতু কথা ছাড়া। আমরা আজকে কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাব। দেখা যাক সেই প্রশ্নগুলো ঠিক কী কী। আমি একটা একটা করে প্রশ্ন দেবো এবং তার উত্তর কিন্তু তোমাদের জানিয়ে দেবো আমার এই প্রেজেন্টেশনের মাধ্যমে। প্রথম প্রশ্ন হলো আইডেন্টিফিকেশন অফ এক্সট্রা টপ অ্যান্ড এক্সট্রা বটম রিইনফোর্সমেন্টস, মানে এক্সট্রা টপ আর এক্সট্রা বটম রিইনফোর্সমেন্ট কোনটা, আমরা সেটাকে ঠিক কীভাবে চিনতে পারবো সেটাই আগে আমাদের কিন্তু দেখে নিতে হবে। আমি তোমাদের এইটা দেখাবো একটা দারুণ 3D প্রেজেন্টেশনের মাধ্যমে। তবে বলে নেওয়া ভালো আগে একটা জিনিস, আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো তোমাদের এক্সট্রা টপ আর এক্সট্রা বটম রিইনফোর্সমেন্ট সম্পর্কে জানানো। তাই জন্য আমি কিন্তু বিমের ডিটেলিংটা খুব নিখুঁতভাবে পুরোটা করিনি। আমি আরবিটারিলি একটা ডেটা ধরে নিয়েছি যেটা কিন্তু অ্যাকচুয়াল কোনো ডিজাইন ডেটা নয়, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। কাজে এখান থেকে তোমরা যে জিনিসটা শেখার চেষ্টা করবে সেটা হলো শুধুমাত্র এক্সট্রা টপ আর এক্সট্রা বটম সম্পর্কে, অন্য বাকি সব কিছুকে তোমরা কিন্তু ভুলে যাও। চলো শুরু করা যাক। আইডেন্টিফিকেশন, তোমরা দেখতে পাচ্ছ একটা অটোক্যাড প্রেজেন্টেশন। আমি এখানে দেখিয়েছি 3টে কলাম এবং তার উপর দিয়ে একটা কিন্তু বিম গেছে। এটা একটা 2 স্প্যান কন্টিনিউয়াস আরসিসি বিম, যেটা কিন্তু তার এন্ডে আরসিসি কলামে গিয়ে সাপোর্টেড। চলো এবার একটু গভীরে ঢুকে দেখা যাক বিমের ভেতরে আছে ঠিক কি। এই চলে এলাম বিমের ভেতরে। বিমের ভেতরে তোমরা রিইনফোর্সমেন্টের কেজটাকে কিন্তু দেখতে পাচ্ছ। জানি রডগুলো খুব একটা ভালো দেখতে লাগছে না, এটা স্পেসিফিক্যালি করার একটা কারণ আছে। এই রডগুলোকে আমি জং পড়া রড দেখিয়েছি অ্যাকচুয়ালি। তার কারণ হলো তোমাদের তাহলে এইটা কিন্তু কালার কন্ট্রাস্টিংয়ে বুঝতে সুবিধা হবে। এবার এই যে বিম আছে এটা একটা 2 স্প্যান কন্টিনিউয়াস বিম। এখানে দুটো এন্ডে যেমন সাপোর্ট আছে, মাঝখানেও একটা সাপোর্ট আছে। এই বিমের সাপোর্টের কাছাকাছি একটু লক্ষ্য করে দেখি একটা দিক থেকে যেতে যেতে একদম লেফট সাপোর্টের টপে দেখো এখানে একটা ছোট টুকরো আছে রডের। আশা করি তোমরা বুঝতে পারছো, এই ছোট একটা টুকরো আছে এখানে রডের মাঝখান বরাবর এবং ওপরের সারফেসের কাছে। এই রডটা হলো এক্সট্রা টপ বার। এই বারটা বুঝতেই পারছো কন্টিনিউয়াস যায়নি, এটা কিন্তু এক্সট্রা একটা পিস হিসাবে এখানে লাগানো আছে। কাজে এটা হলো এক্সট্রা বার এবং কোথায় আছে, টপে না বটমে, টপে আছে, তাই এটা এক্সট্রা টপ বার।
একইভাবে কিন্তু এই বিমটার যদি নিচের দিকে খেয়াল করে দেখো তাহলে দেখবে দুটো বার দু সাইডে কন্টিনিউয়াসলি গেছে, মাঝখানে কিন্তু দুখানা টুকরো রড নিচের দিকে আছে। এই যে বারটা যেটা অ্যাডিশনালি নিচের দিকে আছে এটা হলো এক্সট্রা বার এবং বটমে আছে বলে এটাকে বলা হলো এক্সট্রা বটম বার। আরেকটু পরের দিকে যাওয়া যাক, আমরা চলে এলাম মিডল সাপোর্টের কাছে। এখানে দেখো এখানে কিন্তু টপের দিকে দুখানা আমাদের এক্সট্রা টপ বার আছে। এবার আরেকটু যাওয়া যাক নেক্সট সাপোর্টের কাছাকাছির দিকে, মিডল স্প্যানে এলাম, সেখানে দেখো নিচে দুখানা এক্সট্রা বটম বার আছে এবং আবার ঠিক এন্ড সাপোর্টের কাছাকাছি টপে একটা কিন্তু এক্সট্রা টপ বার দেওয়া আছে। এই যে বারগুলো এখানে দেখানো হয়েছে তাহলে তোমরা প্র্যাকটিক্যালি যখন কোনো বিম দেখবে একইভাবে আইডেন্টিফাই করে নিতে পারবে কোনটা এক্সট্রা টপ বার কোনটা এক্সট্রা বটম বার। এর মধ্যে আলাদা করে বোঝার খুব একটা বেশি কিছু নেই, মানে কোনটা এক্সট্রা টপ আর কোনটা এক্সট্রা বটম আইডেন্টিফাই করার মধ্যে কোনো ম্যাজিক নেই, খুব একটা কিন্তু স্কিলের দরকার হয় না। যেটা অ্যাডিশনালি কাট পিস হয়ে আছে সেটাই হলো এক্সট্রা, মানে বাড়তি, মানে কন্টিনিউয়াস নেই, ছোট ছোট সেগমেন্টে আছে বা টুকরো টুকরো হিসেবে আছে। এবং ওপরে থাকলে টপ বার এক্সট্রা টপ, নিচে থাকলে বটম বার এক্সট্রা বটম। যাওয়া যাক আমাদের পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হলো why provided an advantage of providing it। এখন ব্যাপার হলো এই যে এক্সট্রা টপ এক্সট্রা বটম বারগুলো আমরা দিচ্ছি এগুলোকে কেন দিচ্ছি এবং এটা দিলে কি অ্যাডভান্টেজ হতে পারে। প্রথমে আমি বলে নিই তোমাদের কিন্তু অ্যাডভান্টেজ সম্পর্কে। এই এক্সট্রা টপ এক্সট্রা বটম বার হিসাবে এই কাট পিসগুলোকে না দিয়ে এটা কিন্তু দেওয়া যায় অতি অবশ্যই ক্র্যাঙ্কড বার বা বেন্ট আপ বার হিসাবেও। বেন্ট আপ বার মানে এমন একটা বার যেটা একটা কন্টিনিউয়াস থাকবে, মানে একদম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টানা থাকবে এবং সেটা কিন্তু বিমের একটা পার্টিকুলার পোর্শন থেকে কি হবে তার কিন্তু বেন্ট হবে, অর্থাৎ ভাঁজ হবে হয়ে সেটা বিমের এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পৌঁছে যাবে। মানে এক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে এইটা এরকম হতো যে বিমের ওপর দিয়ে বারটা শুরু হয়েছে, হয়ে ভাঁজ হয়ে নিচে চলে এসছে, কিছুটা গেছে গিয়ে আবার ভাঁজ হয়ে ওপরে চলে গেছে, আবার কিছুটা গিয়ে নির্দিষ্ট জায়গায় নিচে নেমে গেছে ভাঁজ হয়ে, আবার কিছুটা গেছে তারপরে ভাঁজ হয়ে ওপরে উঠে গেছে, তারপরে একদম এন্ডে কিন্তু চলে গেছে। এটাকে বলা হলো ক্র্যাঙ্কড বার বা বেন্ট আপ বার। এই বেন্ট আপ বারের একটা অ্যাডভান্টেজ আছে এই এক্সট্রা টপ এক্সট্রা বটমের থেকে, সেটা হলো এই বেন্ট আপ বারের ক্ষেত্রে যে এরকম একটা ভাঁজ করা পোর্শন, একটা ডায়াগোনাল পোর্শন থাকে, একটা হাত থাকে, সেইটা কিন্তু ডায়াগোনাল শিয়ারকে চেক করে, অর্থাৎ শিয়ার স্ট্রেসকে কিন্তু রেজিস্ট করতে আমাদের সাহায্য করে। কিন্তু এখনকার বিমগুলোর যেহেতু কংক্রিট অনেক হাই স্ট্রেংথের হয় এবং শিয়ার রিনফোর্সমেন্ট আমরা যথাযথ পরিমাণে ইউজ করি এবং অন্যান্য যে মেজার্সগুলো আছে বিমের ডেপথ কন্ট্রোল করে ডেপথটাকে বাড়িয়ে দিয়ে আমরা কিন্তু শিয়ার রেজিস্ট্যান্ট বেশি করতে পারি বিমটাকে। সেক্ষেত্রে কিন্তু ওই কয়েকটা হাতের মাধ্যমে, মানে কয়েকটা ভাঁজ করা পোর্শনের মাধ্যমে আমরা যেইটুকুনি শিয়ার স্ট্রেসকে রেজিস্ট করতে পারবো সেই তুলনায় কিন্তু আমরা ইজিলি সেটাকে খুব কভার করতে পারবো শিয়ার রিনফোর্সমেন্ট দিয়ে। এবং আমরা বিমের ডেপথ বাড়িয়ে দিয়ে হাই গ্রেডেড কংক্রিট ইউজ করে অলরেডি যেটা ইউজ করি আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ডই হয়ে গেছে হলো M20 ইউজ করা। M20 নিচে আমরা কিন্তু RCC এখন ইউজ করি না, কাজে খুব ইজিলি কিন্তু আমরা শিয়ার স্ট্রেসকে সেক্ষেত্রে চেক করতে পারি। এই যে অ্যাডিশনাল অ্যাডভান্টেজটা ওই হাতের পোর্শন বা বেন্ট আপ পোর্শনটা থাকলে শিয়ার স্ট্রেসকে রেজিস্ট করার, সেটা খুব একটা কিন্তু প্র্যাকটিক্যালি এখন কাজে আসে না, বরং আমাদের এইভাবে এক্সট্রা টপ এক্সট্রা বটম ফ্যাশনে বারটাকে দিলে আমাদের কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হয়, প্রথম ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো আরেকটা জিনিস ভেবে দেখো, এই যে রডগুলো দিচ্ছি এক্সট্রা টপ আর এক্সট্রা বটম আমরা দিচ্ছি, এগুলো কেন দিচ্ছি, মানে এক্স্যাক্ট কী রিকোয়ারমেন্ট আছে সেটা আমি একটু পরে আসছি। তার আগে একটা জিনিস ভেবে দেখো, সেটা হলো এই বারগুলোকে যদি আমরা কাট পিস হিসাবে এরমভাবে না দিয়ে যদি এরম করতাম, আমার দেখো এখানে ওপরে 2টো বার দেওয়া আছে, আবার এখানে নিচেও 2টো বার দেওয়া আছে, আবার সাইড এখানে একটা বার দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম বার ওপরে 2টো আছে নিচেও আছে 2টো। তাহলে এরকম যদি টুকরো টুকরো যেখানে যেমন প্রয়োজন সেরকম না দিয়ে যদি আমরা এরকম করতাম যে এই রডটাকে কাট পিস না দিয়ে টানা দিয়ে দিতাম, সেক্ষেত্রে কিন্তু যেখানে আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে সেখানে কিন্তু এই রডটা থেকে যেত। যেমন নিচের দিকে দেখলে এক্সট্রা বটম যে বারটা সেটা কিন্তু আমার এই সাপোর্টের কাছাকাছি জোনে নিচের দিকে প্রয়োজন নেই, সেখানেও কিন্তু এই রডটা দেওয়া হয়ে যেত টানা রড দিলে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ওয়েস্টেজ হতো। একইভাবে উপরের রডের ক্ষেত্রে যদি দেখি, এক্সট্রা টপের ক্ষেত্রে দেখি, এটা শুধুমাত্র সাপোর্টের কাছেই প্রয়োজনীয়, এটা কিন্তু আমার মিডল স্প্যানের ক্ষেত্রে কিন্তু টপ পোর্শনের প্রয়োজন নেই, কাজে সেক্ষেত্রে যদি আমি টানা একটা বার দিতাম সেক্ষেত্রে সেটা কিন্তু ওয়েস্টেজ হতো, কোনো ফাংশন তার থাকতো না। এর ফলে যেটা হতো
সেটা হলো আমাদের কিন্তু বেশি বাড়তি রডের খরচা অহেতুক হয়ে যেত, যেটা আমরা এক্সট্রা টপ আর এক্সট্রা বটম হিসেবে দিলে আমরা কিন্তু ঠিক যতখানি আমাদের রিইনফোর্সমেন্টের দরকার ঠিক ততখানি সেইটুকুনি রিইনফোর্সমেন্টই সেই পার্টিকুলার জায়গায় দিতে পারি। এর ফলে কিন্তু আমাদের টোটাল কাজটার মধ্যে অনেকটা ইকোনমি আসে, অনেক ফালতু খরচা কিন্তু আমাদের বেঁচে যায়। এবার নেক্সট ব্যাপার হলো আমরা কেন দিচ্ছি, মানে অ্যাডভান্টেজ তো বললাম, তার সাথে সাথে আরেকটা আনসার কেন এক্সট্রা টপ এক্সট্রা বটম দিচ্ছি। ধরা যাক এই বিমটার ক্ষেত্রে যদি ভাবি, ধরা যাক আমাদের রিকোয়ারমেন্ট আছে হলো স্টিলের ক্ষেত্রে নিচের দিকে আমার দরকার হলো মিডল স্প্যান, অর্থাৎ এই মাঝ বরাবর জায়গাটায় আমার দরকার দুখানা স্প্যানেরই রিকোয়ারমেন্ট হলো সে 800 mm স্কোয়ারের রিইনফোর্সমেন্ট, এবং একইভাবে এই সাপোর্টের কাছাকাছি টপে আমার দরকার হলো সে 600 mm স্কোয়ারের রিইনফোর্সমেন্ট, এবং ইন্টেরিয়ার যে সাপোর্টটা আছে সেখানে আমার এই টপ পোর্শনে দরকার হলো 1080 mm স্কোয়ারের রিইনফোর্সমেন্ট। এই রিইনফোর্সমেন্ট আমরা কেন দিই? এই রিইনফোর্সমেন্ট কিন্তু আমরা এখানে দিচ্ছি হলো বেন্ডিং মোমেন্টের জন্য, যে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করছে, আমি ধরেই নিচ্ছি এটা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট, এখানে কিন্তু কম্প্রেশনকে নেওয়ার জন্য স্টিল ইউজ করছি না। সেক্ষেত্রে এই বেন্ডিং মোমেন্টের জন্য যে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করছে, সেই বেন্ডিং স্ট্রেসের মধ্যে যে টেনসাইল পার্ট অফ স্ট্রেসটা আছে, সেই টেনসাইল স্ট্রেসটাকে নেওয়ার জন্যই কিন্তু আমরা রিইনফোর্সমেন্টটা এখানে বিমের ক্ষেত্রে দিচ্ছি, মানে লংজিটিউডাল যে বেন রিইনফোর্সমেন্টগুলো দিচ্ছি সেগুলো সেই কারণেই দিচ্ছি। এবার সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সব জায়গায় কিন্তু মোমেন্টের যে পরিমাণ সেটা কিন্তু ভ্যারি করতে থাকে এবং তার সাইনও ভ্যারি হয়, মানে মোমেন্টটা এই বিমের পুরো স্প্যান বরাবর কিন্তু সব জায়গায় সমান থাকে না, কোথাও বেশি থাকে কোথাও কম থাকে, এবং তার থেকে বড় কথা সেটা সাইন কিন্তু পরিবর্তন হয়ে যায়। এবার কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমি তোমাদের একটা অ্যানালিটিক্যাল সফটওয়্যার স্ট্যাট প্রোয়ের মাধ্যমে খুব ইজিলি দেখিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে, তোমাদের ইন্টারেস্টিং লাগবে জিনিসটা। তো এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে আমাদের স্ট্রেসের আর মোমেন্টের, তাহলে আমাদের সব জায়গায় তো সমান পরিমাণ রডের দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কিছু কিছু জায়গায় বেশি লাগবে রড, কিছু কিছু জায়গায় কিন্তু কম লাগবে। এটা কিন্তু যদি আমরা এই প্র্যাকটিসটাকে রাখতে পারি, ঠিক যেখানে যত পরিমাণ রডের আমাদের দরকার ঠিক তত পরিমাণই আমরা দেবো, সেই প্র্যাকটিসটাকে রাখলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হলো আমরা কিন্তু কনস্ট্রাকশনের কস্ট অনেকখানি কমিয়ে আনতে পারবো। চলো দেখা যাক এবার একটা স্ট্যাট প্রোয়ের মডেল, ঠিক কোথায় কতখানি আমাদের দিতে হবে এক্সট্রা টপ আর এক্সট্রা বটম। এর সাথে সাথে আমরা চলে এলাম আমার পরের প্রশ্নে, পজিশন অফ এক্সট্রা টপ অ্যান্ড এক্সট্রা বটম রিইনফোর্সমেন্ট, অর্থাৎ এক্সট্রা টপ আর এক্সট্রা বটম রিইনফোর্সমেন্টটাকে ঠিক কোথায় আমরা দেবো। দেখা যাক এটা একটা স্ট্যাটের অ্যানালিটিক্যাল মডেলের মাধ্যমে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই একটা অ্যানালিটিক্যাল মডেল, অ্যানালিটিক্যাল একটা বিম আমি যেটা তৈরি করেছি, তোমাদের যেটা আমি অটোক্যাড 3Dতে দেখিয়েছি সেইটারই একটা অ্যানালিটিক্যাল মডেল এটা। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এই যে বিমটা, সেই বিমটার বেন্ডিং মোমেন্টের কার্ভ দেখতে পাচ্ছ। তোমরা খেয়াল করে দেখো, আমি ফ্রন্ট এলিভেশনে দেখাচ্ছি, এই যে বিমটা আছে তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু মোমেন্ট হয় হলো ইন্টেরিয়ার সাপোর্টে, এবং এই ইন্টেরিয়ার সাপোর্টের কাছে মোমেন্টটা কিন্তু নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, এবং নেক্সট সবচেয়ে হায়ার মোমেন্ট হচ্ছে হলো বিমের স্প্যানে, অর্থাৎ বিমের সেন্ট্রাল পোর্শনগুলোই কিন্তু ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট হচ্ছে বেন্ডিং মোমেন্ট, এবং এটা কিন্তু পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এবং নেক্সট দেখা যাচ্ছে যে একদম এন্ড সাপোর্টের কাছাকাছি কিন্তু বেন্ডিং মোমেন্টটা সাইন চেঞ্জ করে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং তাই সেখানে কিন্তু টপ ফেসে টেনসাইল স্ট্রেস ডেভেলপ করে, এবং সেখানে আমাদের কিন্তু টপ ফেসের রিইনফোর্সমেন্টের দরকারটা প্রিডমিনেন্ট, বটম ফেসে কিন্তু নয়। এই যে সাইনের পরিবর্তন হচ্ছে বেন্ডিং মোমেন্টের, সেই জন্যই কিন্তু আমাদের যে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কখনো টপে থাকে কখনো কিন্তু বটমে থাকে, এইটাই আমাদের বুঝতে হবে প্রাথমিকভাবে। এবং যদি দেখি ভ্যালু কোথায় সবচেয়ে বেশি রিইনফোর্সমেন্টের লাগছে সেটাও ডিপেন্ড করবে হলো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট যেখানে বেশি, সেখানে আমাদের বেশি পরিমাণে রিইনফোর্সমেন্ট লাগবে কনসার্ন সেই টেনসাইল ফেসে, সেক্ষেত্রে দেখা যায় ইন্টেরিয়র সাপোর্টে সবচেয়ে বেশি কাজে এখানে সবচেয়ে বেশি লাগবে। নেক্সট হলো বিমের মিড স্প্যানের কাছাকাছি, এবং তারপরে সবচেয়ে কম হলো একদম ইন স্প্যানের সাপোর্টের কাছে। এবার এইটার দেখে নিই একটুখানি আমরা স্ট্রেস লেভেল। চলো শুরু করা যাক, স্ট্রেসগুলোকে আমরা একটুখানি দেখে নিই। বিমের এই যে বিমটা বাঁদিকের যে স্প্যানটা এটাকে আমরা এখানে দেখিয়েছি, এবং এইটা হলো পুরো বিমটার অ্যাজ এ হোল, যেখানে তোমরা নীল নীল দেখতে পাচ্ছ সেই জায়গাটা হলো টেনসাইল ফেস, টেনসাইল স্ট্রেস ডেভেলপ করছে, যেখানে লাল দেখতে পাচ্ছ সেখানে হলো কম্প্রেসিভ স্ট্রেস আছে।
এবং ডান দিকের পোর্শনে তোমরা যেটা দেখতে পাচ্ছ পার্টিকুলার ক্রস সেকশনটা, এখানে দেখো একটা হলুদ রঙের কিন্তু ক্রস সেকশনাল প্লেন আছে, তোমরা এখন খেয়াল করতে পারছো হয়তো মুভ করছে, এবং এই ক্রস সেকশনাল প্লেনটা যেখানে থাকবে তার সেই ক্রস সেকশনের মধ্যে স্ট্রেসটাকে কিন্তু এখানে ডান দিকে দেখানো যাচ্ছে। আমি একদম বাঁ দিকে এখন সাপোর্টের কাছে আছি, অর্থাৎ এই কর্নারে আছি। এখন এখানে দেখো নিচের দিকে লাল, ওপরের দিকে নীল, এবং রংটা কিন্তু ফেডেড, অর্থাৎ এখানে ওপরের দিকে আছে টেনশন, নিচের দিকে আছে কম্প্রেশন। আমি আস্তে আস্তে স্প্যানের দিকে যাচ্ছি, আমি দেখো মিড স্প্যানে এখন চলে এলাম। এখানে দেখো কি হচ্ছে, লালটা কিন্তু উপরের দিকে হয়ে গেল, নিচের দিকে নীল হয়ে গেল, অর্থাৎ টেনশনটা কিন্তু নিচে চলে এলো এবং কম্প্রেশনটা কিন্তু উপরে চলে এলো, এবং একটুখানি কিন্তু কালারগুলো ব্রাইট হলো, অর্থাৎ এর ম্যাগনিটিউডগুলো স্ট্রেসের কিন্তু একটুখানি বাড়লো। নেক্সট আমি চলে যাচ্ছি ঠিক ইন্টেরিয়ার সাপোর্টের কাছাকাছি, অর্থাৎ এই বিমটার ঠিক এন্ডে। এখানে দেখো তোমরা কি হলো, এখানে কিন্তু আবার সাইনটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ টপে হয়ে গেল নীল, টপ পোর্শন হয়ে গেল টেনসাইল স্ট্রেস, এবং বটম পোর্শনে হয়ে গেল কিন্তু কম্প্রেসিভ স্ট্রেস, এবং কালারটার ব্রাইটনেস কিন্তু অনেকটাই বেড়ে গেল। এর অর্থ হলো এইটা, এখানে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করছে, এবং ম্যাক্সিমাম এই বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে টপে হলো থাকছে টেনশন এবং বটমে থাকছে হলো কম্প্রেশন। পাশের ঠিক আমি যদি স্প্যানে চলে আসি তাহলে দেখবো স্টার্টিংয়ের ক্ষেত্রেই কিন্তু এই ম্যাক্সিমাম স্ট্রেসটা পাবো আমরা টপের ক্ষেত্রে টেনশন, বটমের ক্ষেত্রে কম্প্রেশন। তার কারণ হলো এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটার শুরুতেই বিমের কিন্তু আছে হলো এই ইন্টেরিয়ার সাপোর্টটা, তাই জন্য। এবং এই বিমটা যখনই আমি এন্ডে চলে যাবো, অর্থাৎ এই মাথায় চলে আসবে, একইভাবে কিন্তু আমরা স্ট্রেস লেভেলটা দেখবো অনেকটাই কমে গেছে, যদি প্যাটার্নটা একই থাকবে। এবং মিড স্প্যানে দেখবো আমরা নিচের দিকে আছে হলো টেনশন, উপরের দিকে কম্প্রেশন। চলো আস্তে আস্তে মিড স্প্যানে যাওয়া যাক। চলে এলাম মোটামুটি পুরো মাঝখানে। এখানে দেখো নীলটা কিন্তু নিচে হয়ে গেল, অর্থাৎ নিচে আছে টেনশন, উপরে আছে কম্প্রেশন, কিন্তু ভ্যালুটা তুলনামূলক কম, কেন ব্রাইটনেসটা কমে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আবার এন্ডে চলে যাই, দেখো চেঞ্জ হয়ে গেল প্যাটার্নটা, নিচের দিকে লাল, উপরের দিকে নীল, অর্থাৎ উপরে চলে গেল আমাদের টেনশন, নিচে হয়ে গেল আমাদের কম্প্রেশন। স্ট্রেস অ্যানালিসিসটা তোমাদের আমি দেখালাম এখানে এই সফটওয়্যারের মাধ্যমে গ্রাফিক্যালি। এটা দেখে তোমরা বুঝতে পারছো আমাদের রিইনফোর্সমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু সবসময় নিচের দিকে নয়, সেটা সবসময় আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে একটা কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে। সাপোর্টের কাছে সবসময় থাকছে হলো টপে, এবং স্প্যানের ক্ষেত্রে মিড স্প্যানের ক্ষেত্রে সেটা থাকছে হলো বটমে, এবং ইন্টেরিয়ার সাপোর্টের ক্ষেত্রে থাকছে হলো টপে, এবং সেখানেই রিকোয়ারমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম। এবং বিমের যে গভর্নিং ক্রাইটেরিয়ার যে মোমেন্টটা সেটা কিন্তু শুধুমাত্র ইন্টেরিয়ার সাপোর্টের টপের যে আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেসটা হয় তার জন্যই কিন্তু রিইনফোর্সমেন্টের ক্রাইটেরিয়াটা, এবং ম্যাক্সিমাম যে বিমের যে সেকশনটা ডিজাইন করা হয় সেটা কিন্তু এই সাপোর্ট মোমেন্ট, অর্থাৎ ইন্টেরিয়র সাপোর্টের যে মোমেন্টটা হয় সেটাকে ধরেই কিন্তু ডিজাইন করা হয়। আশা করি তোমরা বুঝে গেছো যে কোন জায়গায় স্ট্রেস লেভেলটা বেশি, কোন জায়গায় কম। তাহলে আমাদের যে এক্সট্রা টপ আর এক্সট্রা বটম যে রডগুলো হবে, মানে এইগুলো তো বাড়তি হিসেবে দেওয়া হচ্ছে, খরচাটাকে কমানোর জন্য আমরা টানা না দিয়ে বাড়তি হিসেবে দিচ্ছি, তাহলে আমরা এই এক্সট্রা টপ এক্সট্রা বটমগুলো ঠিক সেই জায়গায় দেবো যেখানে কিন্তু আমার এই স্ট্রেসগুলো আছে, টেনসাইল স্ট্রেসটা আছে বাড়তিভাবে। সেটা আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখবো ওই যে সাপোর্টের কাছাকাছি এখানে দেখো বাড়তি নীল হয়ে আছে, তার মানে এখানে আমাদের কিন্তু টেনসাইল স্ট্রেস, এখানে কিন্তু শুধু কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা কোলাতে পারবো না, তাহলে অনেক রিইনফোর্সমেন্ট লেগে যাবে। এটাই শুধু এইটুকুনি জোনের জন্য আমাকে অ্যাডিশনালি টপে রিইনফোর্সমেন্ট দিতে হবে এক্সট্রা টপ হিসাবে। বটমের ক্ষেত্রে এই জায়গাটা আমাকে মাঝখানের পোর্শনটে অ্যাডিশনালি রিইনফোর্সমেন্ট দিতে হবে এক্সট্রা বটম হিসাবে। আবার এদিকে ইন্টেরিয়র সাপোর্টের ক্ষেত্রে কিন্তু সাপোর্টের কাছাকাছি আমাকে রিইনফোর্সমেন্ট দিতে হবে এক্সট্রা টপ হিসাবে। এবার যাওয়া যাক সেই অটোক্যাডের ড্রয়িংটায়। ঠিক দেখো আমি কিন্তু তাই করেছি, এক্সট্রা টপ দিয়েছি একদম শুরুর সাপোর্টের টপের দিকে, এবং তারপরে যেটা আমি করেছি সেটা হলো এক্সট্রা বটম রিইনফোর্সমেন্ট দিয়েছি। এখানে দেখো তোমরা দুটো এক্সট্রা বটম রিইনফোর্সমেন্ট আছে, এটা কিন্তু স্প্যানে আছে, অর্থাৎ বিমের মাঝ বরাবর আছে। নেক্সট আবার ইন্টেরিয়র সাপোর্টের ক্ষেত্রে দেখো এখানে রডের পরিমাণ কিন্তু বেড়ে গেছে, ওখানে আমি আগের সাপোর্টে একটা করে এক্সট্রা টপ দিচ্ছি, কিন্তু এক্সট্রা টপ দুটো হয়ে গেছে, তার কারণ এখানে বেন্ডিং স্ট্রেসটা অনেক বেশি এবং এখানে বেন্ডিং মোমেন্টটাও অনেক বেশি, তাই জন্য বেশি দিতে হয়েছে। এবার নেক্সট হলো সেই পরের স্প্যানের বিমের ঠিক দেখো নিচের দিকে এক্সট্রা বটম পড়েছে মাঝামাঝি পোর্শনে, আবার সাপোর্টের কাছে চলে গেছে, সেখানে আমাদের কিন্তু এক্সট্রা টপটা পড়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কোন জায়গায় ঠিক এক্সট্রা টপটা দেওয়া হচ্ছে, এক্সট্রা বটমটা দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে। এটার মোটামুটি যদি লেন্থটা আমি তোমাদের বলে দিই তাহলে দাঁড়াবে হলো, এটা হলো সাপোর্ট থেকে মোটামুটি L/4 অবধি আমরা দেবো হলো এই এক্সট্রা টপগুলো, মাঝের L/2 পোর্শনে আমরা স্প্যানে সেন্টার করে দেবো হলো এক্সট্রা বটমগুলো। আবার এই যে এখানে এক্সট্রা টপটা ইন্টেরিয়র সাপোর্টে দিচ্ছি সেটা হবে হলো এই স্প্যানটার জন্য এই দিকে L/4, অর্থাৎ ডান দিকে L/4, আবার এই স্প্যানটার জন্য বাঁ দিকে সেন্টার থেকে L/4 অবধি,
অর্থাৎ বাঁদিকেও L/4 এই ছোট স্প্যানটার অর্থাৎ বাঁদিকের বিমটার, আবার ডান দিকের স্প্যানের জন্য ডান দিকে L/4, এই দুটো মিলিয়ে যে লেন্থটা হবে সেই যে কম্বাইন লেন্থ সেটাকে আমরা প্রোভাইড করে দেবো। এবং এটা নট নেসেসারিলি যে দুদিকে সমানভাবে থাকবে এই কলামের, এটা হবে হলো যেই স্প্যানটা যত বড় সেই দিকে প্রপোর্শনালি তত বড় থাকবে, কেননা তার L/4 এর পরিমাণটা কিন্তু অটোমেটিক্যালি বেশি হবে। এখানে আমি দুটো সিমিলার স্প্যান দেখেছি তাই জন্য সেটা বোঝা যাচ্ছে না। আবার ঠিক সেন্টার করে বটমের দিকে আমরা দেবো হলো এক্সট্রা বটম, এবং লাস্টে গিয়ে আবার টপ L/4 জোনে দেবো হলো আমরা এক্সট্রা টপটাকে। এখন এই এক্সট্রা টপ এক্সট্রা বটম কোনো বিমে নাও লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে রিইনফোর্সমেন্টের ডিজাইন কীভাবে করা হয়েছে এবং কতখানি রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কিন্তু আছে। বেশিরভাগ ক্ষেত্রেই এইটা লেগে যায় এবং মোস্টলি বেশিরভাগ প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু লেগে যায়। অনেক ডিজাইনার এটা দিতে চায় না, কন্টিনিউয়াস তারা রড দিয়ে দেয়, ঝামেলায় যায় না, কিন্তু সেটা অনেকটা আনইকোনমিক্যাল করে ফেলে। আমার মনে হয় সেটা কিন্তু একজন ডিজাইনারের দূরদর্শিতার অভাব। একজন ভালো ডিজাইনার কিন্তু সবসময় এক্সট্রা টপ এক্সট্রা বটম ইউজ করবে। যাওয়া যাক নেক্সট প্রশ্নে। হোয়াই এক্সট্রা টপ অ্যান্ড এক্সট্রা বটম বার্স আর নেসেসারি অ্যাট দোজ পজিশন। আমি এটার কিন্তু উত্তর তোমাদের অলরেডি কম্বাইন করে দিয়ে দিয়েছি, এই জন্য এটাকে আমি আলাদা করে বলছি না। নেক্সট প্রশ্ন হলো হাউ মেনি এক্সট্রা টপস অ্যান্ড এক্সট্রা বটমস নিডস টু বি প্রোভাইডেড। এই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক কতগুলো এক্সট্রা টপ আর এক্সট্রা বটম বার কিন্তু দিতে হবে। এটা কিন্তু ডিজাইনাররা জানে, বাকিরা কিন্তু অনেকেই জানে না বা ক্যালকুলেট করতে পারে না, কিন্তু অথচ খুব সহজ এই জিনিসটা। চলো তোমাদের শিখিয়ে দিই কীভাবে এটা করতে হবে। আমি আগেই বলেছি, ধরে নেওয়া যাক এই বিমটার ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট হলো মিড স্প্যান মোমেন্ট ম্যাক্সিমাম হলো আমার 800 mm² এবং তারপরে কমে গেছে। তারপরে সাপোর্টের কাছে আমি দেখছি এখানে কিন্তু আমার রিকোয়ারমেন্ট প্রায় 200 mm² মতন আছে, ধরে নেওয়া যাক ডিজাইন করে এরকম এসছে। একইভাবে আমার এই যে ইন্টেরিয়র সাপোর্টের যে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট আছে স্টিলের, সেটা অবশ্যই টপে হবে এবং সেটা আছে হলো সে 1000 mm²। এবং একইভাবে আমাদের সাপোর্টের কাছে নিশ্চয়ই ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টটা হবে স্টিলের হলো টপে, কেননা এখানে আমাদের মোমেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে সাইন। এটা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, যেরকমভাবে সাইন চেঞ্জ হচ্ছে একইভাবে কিন্তু রিইনফোর্সমেন্ট দেওয়ার প্রবণতাও ঠিক চেঞ্জ হচ্ছে। তো এই সাপোর্টের কাছে টপে আমাদের ধরে নেওয়া যাক যে ডিজাইনে এসছে যে আমাদের 550 কি 600 mm² রিইনফোর্সমেন্ট দিতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা কিভাবে এটাকে প্রোভাইড করব? আমরা প্রথমে যেটা করব হলো টপের জন্য আলাদাভাবে আর বটমের জন্য আলাদাভাবে দেখব কোন রিইনফোর্সমেন্টটা মানে কত পরিমাণ রিইনফোর্সমেন্ট আমি থ্রু আউট দিতে পারি টানা হিসাবে, মানে সেই মিনিমাম বেস ভ্যালুটা কিন্তু স্প্যানের থ্রু আউট আমার দরকার পড়ছে। তো সেই ক্ষেত্রে যদি দেখি আমার স্প্যানের ক্ষেত্রে ম্যাক্সিমাম বটমে আমার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে হলো 800 mm², যেটা হলো মিড স্প্যানে হচ্ছে দুখানার ক্ষেত্রেই, এবং সাপোর্টের কাছে আমার সেটা লাগছে হয়তো 200 কি 300 mm²। আমরা যে রিইনফোর্সমেন্টটা দেবো সেক্ষেত্রে 200 কি 300 হলো আমাদের নিচের দিকে কিন্তু বেস ভ্যালু, অর্থাৎ এই 200 কি 300 mm² রিইনফোর্সমেন্ট কিন্তু আমাদের নিচের দিকে দিতেই হবে। তারপরে বাকিটা যা দেবো আমরা দেবো, মানে বাকিটাকে আমরা এক্সট্রা বটম হিসাবে কিন্তু ইউজ করব। তাহলে নিচের দিকে আমার যদি 200 বা 300 যদি থ্রু আউট রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমাকে তো মিনিমাম 2টো বার দিতে হবে, একটা বার তো দেবো না, এবং সিমেট্রিক্যালি বারগুলোকে প্লেস করতে হবে। এমন না যে বিমের একদিকে 20 দিলাম একদিকে 12 দিলাম, এরকম হলে চলবে না। দুদিকেই 16 দিতে হবে, দুদিকেই 12 দিতে হবে, দুদিকেই 20 দিতে হবে, বা এরকম করতে পারি দুদিকে 20 দিলাম মাঝখানে একটা 12 দিলাম, সেটা সেইভাবে কেস টু কেস ভ্যারি করবে। আমার এখানে যেহেতু 300 mm² রিকোয়ারমেন্ট আছে, তো আমি সেক্ষেত্রে দুখানা 16 বার যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমার পেয়ে যাবো 402 mm² কিন্তু আমরা পেয়ে যাবো অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমি যে থ্রু আউট যে বেস রিকোয়ারমেন্টটা আছে আমার এন্ডের জন্য সেটা হবে, সেটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম 2টো 16 টানা দিয়ে। তাহলে আমার এবার দেখতে হবে যে স্প্যানে বটমের দিকে আমার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট কী আছে। ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট আছে হলো 800 mm²। তাহলে এই যে 800 mm² এইটা এবার আমি কীভাবে দেবো? এখন আমরা থ্রু আউট অলরেডি কিন্তু 402 mm² দিয়ে দিয়েছি, তাহলে আমার ব্যালেন্স থাকছে হলো অলমোস্ট 398 mm²। তাহলে আমাকে এই 398 mm²কে কিন্তু পার্টিকুলারলি মিড স্প্যানের মধ্যে সেন্ট্রাল যে জোনটা L/2 পোর্শনটা মিড L/2 পোর্শনের মধ্যে মিড 50% লেংথের মধ্যে কিন্তু আমাকে দিতে হবে। তাহলে আমরা ব্যালেন্স কত পাচ্ছি? 398 mm²। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আরও দুখানা 16 mm এর রড কিন্তু আমরা এখানে নিচে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হলো 2টো তো কন্টিনিউয়াস ছিলই, প্লাস 2টো এই জোনের জন্য এক্সট্রা আমি দিচ্ছি শুধুমাত্র এইটুকুনি লেন্থ কভার করার জন্য, বাকি জায়গায় যেটা দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে হলো এফেক্টিভলি মিডল এই পোর্শনটার জন্য 4টে 16 mm এর রড, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হলো 804 mm²। আমাদের দরকার ছিল কিন্তু 800 mm², সেক্ষেত্রে আমার এটা কিন্তু স্যাটিসফাই
হয়ে গেল ক্রাইটেরিয়াটা। নেক্সট যাওয়া যাক টপের ক্ষেত্রে। একইভাবে টপের আমি আগে দেখবো বেস রিকোয়ারমেন্ট কী আছে, মানে মিনিমাম রিকোয়ারমেন্টটা কী আছে। আমার ম্যাক্সিমাম আছে হলো এই জায়গাটায় 1000 mm স্কোয়ার আমি বলেছি। তারপরে নেক্সট রিকোয়ারমেন্ট আছে হলো এই জায়গাটায়, সেটা আছে হলো 550 mm স্কোয়ারসে। তো এই জায়গায় এরকম রিকোয়ারমেন্ট আছে, আর বাকি জায়গায় ধরে নিই আমার 200 mm স্কোয়ার রিকোয়ারমেন্ট আছে। তো একইভাবে আমি এখানে যেটা করতে পারি, আমি এখানে যে 200 mm স্কোয়ার রিকোয়ারমেন্ট টপে আমার আছে, সেক্ষেত্রে আমি 2 বারও কিন্তু টানা ইউজ করতে পারি। এবার 2 বারও ইউজ করবো কি করবো না সেটা একটা বোঝার ব্যাপার আছে। আমার এখানে যদি দেখি এই বিমটার যা চওড়া, আমি ধরে নিয়েছি এই বিমটার 400 mm চওড়া, সাপোজ কথার কথা, বা সে 300 mm চওড়া। সেক্ষেত্রে 300 mm চওড়া যদি ধরা যায়, মোটামুটি 4টে বার কিন্তু অ্যাডেকুয়েটলি অ্যাকোমোডেট করলে সুবিধা হবে, মানে ভালোভাবে কংক্রিটিং করা যাবে। তার থেকে কিন্তু বেশি বার দিলে সেটা সেফ না। তাহলে আমি ধরে নিতে পারি যে আমি 2খানা বার মাঝখানে আরও দেবো। তো সেক্ষেত্রে আমি 4টে বার যদি ম্যাক্সিমাম রাখতে চাই, তাহলে আমাকে এই সাইডে কিন্তু 2 বার আমি দিতে পারছি, আর মাঝখানে 2 বার যে দেবো সেই 2 বার দিয়ে কিন্তু বাকি যে ব্যালেন্স পোর্শনটা আমার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টের, মানে আমার 1000 ছিল হলো ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট 1000 mm স্কোয়ার, সেটাকে কিন্তু আমাকে 4টে বার দিয়ে কভার আপ করতে হবে। সেক্ষেত্রে আমি যদি 2 মাত্র বারো দিই দু সাইডে, এই দুটোকে 12 করে দিলে আমার যেটা সমস্যা হতে চলেছে, মাত্র আমরা পাবো হলো 226 mm স্কোয়ার। তার মানে আমাকে প্রায় কিন্তু আরও 775 mm স্কোয়ার মতন রড কিন্তু আমাকে দিতে হবে এই 2 বারের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের প্রায় 25 mm ডায়া রড বোধহয় ইউজ করতে হবে। ক্যালকুলেশন করে তোমরা দেখে নিও, আমি জাস্ট রাফলি মুখে মুখে বলছি, মনে হয় 25 দিতে হবে। এখন 25 স্তরের রডটা খুব একটা মানে আনকমন ফিগার, লোকালি অ্যাভেলেবেল সবসময় থাকে না সব জায়গায়। ম্যাক্সিমাম 20 দেওয়াই আমি কিন্তু প্রেফার করি, অ্যাটলিস্ট নন মেজর যে কনস্ট্রাকশানে সেসব ক্ষেত্রে, মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক কি ছোটো স্কুল বিল্ডিং হোক সেসব ক্ষেত্রে। তো ধরে নিলাম আমি 20 দেবো, সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু দু সাইডে 12 রাখবো না, সবসময় এটাকে করে দেবো হলো 16 যদি দুখানা আমি দু সাইডে দিই, তাহলে আমি বেস ভ্যালু পেয়ে যাচ্ছি হলো 402 mm স্কোয়ার। তাহলে আমি 402 mm স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে আমার দরকার ছিল বেস ভ্যালু হলো 200 mm স্কোয়ারের মিডল পোর্শনগুলোর জন্য, সেক্ষেত্রে আমি 402 দিয়ে দিলাম। তাহলে আমাকে এই অ্যাড অনটা দিতে হবে ব্যালেন্স পোর্শনটা। ব্যালেন্স পোর্শনটা এই সেন্ট্রাল পোর্শনের জন্য দেখা যাক। এখানে আমার 402 আমি দিয়ে দিচ্ছি, আমার দরকার ছিল হলো 1000, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম হলো মাঝখানে আরও 20, সেক্ষেত্রে মাঝখানে আরও 20 দিলে হয়ে যাবে প্রায় 343 করে ইন্টু 2 অ্যাড হয়ে যাবে 402 এর সাথে, রাফলি ওই 1088 মতন হয়ে যাবে। তাহলে আমার এখানে দরকার ছিল 1000 mm স্কোয়ার টপের রিকোয়ারমেন্ট এই ইন্টারমিডিয়েট সাপোর্টের জন্য, সেখানে আমি দিয়ে দিলাম 1088। তাহলে আমার এখানে মেকআপ হয়ে গেল আমার ক্রাইটেরিয়াটা। একইভাবে এই এম সাপোর্টের ক্ষেত্রে আমি বলেছিলাম আমার প্রায় ধরে নেওয়া যাক 500 mm স্কোয়ারের দরকার আছে। এখন আমি এর মধ্যে 216 যেহেতু রানিং করেছি টপে, তার জন্য আমি অলরেডি 402 পেয়ে গেছি। তাহলে আমার ব্যালেন্স দরকার হলো অলমোস্ট 100 mm স্কোয়ারের মতন। তাহলে এই 100 mm স্কোয়ারের জন্য আমরা যেটা করতে পারি, এখানে কিন্তু আমরা একটা 12 রড দিয়ে দিতে পারি, কেন 402 অলরেডি দিয়ে দিয়েছি, 402 আর 113, তাহলে দিলে হয়ে যাবে হলো আমাদের 515। আমার দরকার হলো 500, সেক্ষেত্রে একটা 12 রড দিলেই কিন্তু আমার এখানে কিন্তু হয়ে যাবে। তো এটাই হলো এক্সট্রা টপ আর এক্সট্রা বটমের ক্যালকুলেশন। এবং এইভাবেই আমি যেটা বলছিলাম না, খুব ইকোনমাইজ করা যায়, মানে খুব রড বাঁচানো যায়, অহেতুক খরচার কম করা যায়, যেটা ক্র্যাঙ্ক খুলে করা যায় না। ক্র্যাঙ্ক খুলে 16টাকে তো আর মাঝখানে 12 করে দেওয়া যাবে না। 16 ক্র্যাঙ্ক যদি একটা শুরু হয় তো 16ই সেটা থাকবে, 20 ক্র্যাঙ্ক শুরু হলে 20ই থাকবে পুরো রডটা। কিন্তু এই এক্সট্রা টপ এক্সট্রা বটমের ক্ষেত্রে ঠিক অ্যাডেকুয়েট পরিমাণ যেটুকুনি আমাদের দরকার সেইটুকুনি আমরা দিতে পারি, এবং তার থেকে বাড়তেও কিছু দিই না, কমও কিছু দিই না। এবং দেখা যাক এক্ষেত্রে এই লাভটা আমার হলো, এই জায়গায় কিন্তু আমাকে 16 দিতে হলো না, এখানে আমার 12 দিয়েই কিন্তু হয়ে গেল। যদি আমি 16 দিয়ে একটা ক্র্যাঙ্ক করতাম তাহলে কিন্তু আমাকে এখানেও এই 16 রডটা আসতো, এখানে 12 কিন্তু আমি ইউজ করতে পারতাম না। তো এইভাবেই আমরা কিন্তু এক্সট্রা টপ এক্সট্রা বটম ইউজ করতে পারি, এক্সট্রা টপ এক্সট্রা বটমের ক্যালকুলেশনগুলো করতে পারি। আশা করবো তোমরা এই ভিডিওটা কিন্তু খুব ভালো করে বুঝে গেছো, এবং তোমাদের আর কখনো কোনো দিনও এক্সট্রা টপ এক্সট্রা বটম সম্পর্কে কোনো রকম অসুবিধা হবে না। কোনো যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওটাকে দেখে নেবে। আমার মনে হয় না এই ভিডিওর পরে আর নতুন করে কিছু বলার থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে, তবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আমার মনে হয় এটা আমার কিন্তু পাওনা, তোমরা অনেকেই শেয়ার করছো না। প্লিজ 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 শেয়ার করে দাও এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, যাতে আমি উজ্জীবিত থাকতে পারি নতুন নতুন এরকম কোনো ভিডিও আনার জন্য, যেটা আগামী দিনে অবশ্যই অবশ্যই আমি আনতে চাই। এবং ততক্ষণ অবধি তোমরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে সব সময় গর্ববোধ করো।